আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এমসিকিউ ক্লাসের নতুন আরেকটি সিরিজে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এবং এই ভিডিও ধারাবাহিকভাবে যেই ভিডিওগুলো তোমার সামনে আসবে, প্রতিটা ভিডিও প্রতিটা এমসিকিউ সামনে আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে তোমার সামনে দাঁড়াবে। কারণ এজন্যই বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে তোমাদের এই ক্লাস। যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ মনোযোগ দিয়ে প্রতিটা এমসিকিউ সমাধান করে বুঝে অ্যান্সার করতে হবে। চলে আসি আমরা প্রথম এমসিকিউতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়, তিনটা পার্ট, আমি তিনটা পার্টের সম্পূর্ণ এমসিকিউ সলিউশন করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা দেখো, প্রথমে একদম প্রারম্ভিক যাকে দিয়ে যাত্রা শুরু, তাহলে শুরুতেই সঠিক অ্যান্সার করতে হবে সবাইকে। দেখো, উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে? শ্রম, মূলধন, সংগঠন, ভূমি। আমি এই কথাগুলো খুব বেশি বাড়াবো না, কারণ এগুলো একটু সহজ। দেখো, উৎপাদনের উৎপাদিত উপাদান, মনে করো আমি 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 মনে করো তোমার কি চাষ করি, ধান চাষ করলাম এবং ধান চাষ করার পরে ধরে নিলাম এই দেখো যে আমি টোটাল 50 মণ ধান উৎপাদন করলাম। এর মধ্যে 25 মণ কি করলাম, এই বছরের ভরণ পোষণের জন্য রেখে দিলাম, বাকি 25 মণ রাখলাম পরবর্তী বছরে উৎপাদনের জন্য। তার মানে 25 মণ আসলে রাখতে হয় না, আরও কম রাখতে পারবা। এই যে এটাই উৎপাদনের উপকরণ, তার মানে ধান উৎপাদন করলাম, এটা আবার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে উৎপাদনের উৎপাদিত উপাদানকে বলা হচ্ছে মূলধন। পরের বছরের জন্য কি হবে? মূলধন হবে। আচ্ছা, এই বিষয়টা বুঝলাম। এখন এই বিষয়টা যা না জানলেই নয়। দেখো, প্রথমে সেটা উৎপাদনের উৎপাদিত উপাদান কি? মূলধন। উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় সংগঠনকে। এখানে তুমি সংগঠনও বলতে পারবা আর শ্রমও বলতে পারবা। জীবন্ত উপকরণ বলা হয় সংগঠন এবং শ্রম উভয়কে। পরীক্ষায় যেটা আগে থাকবে সেটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে যাই আমরা 2 নম্বর এমসিকিউ। দেখো, অর্থনীতিতে উৎপাদন বলতেই কি বোঝায়? আমরা জানি উৎপাদন মানে নতুন উপযোগ সৃষ্টি করা। একটু খেয়াল করে দেখো কোনটাতে আছে, নতুন উপযোগ সৃষ্টি করা। এবং উপযোগ বলতে কি বোঝায়? অভাব পূরণের ক্ষমতা। অন্যদিকে বুক উপযোগ নিঃশেষ করা। মোটামুটি এগুলো এমসিকিউতে কাজে রাখে। আচ্ছা, এরপরে সঞ্চয় কোন উপকরণের উৎস? মানে সঞ্চয় কিসের মাধ্যমে হয়? তাহলে আমরা জানি বর্তমানে তুমি যা আয় করো, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে তা সঞ্চয়। আর এই সঞ্চয় ভবিষ্যতের জন্য তোমার কি? মূলধন। তার মানে সঞ্চয় কোন উপকরণের উৎস? সেটা মূলধনের উৎস। আচ্ছা, এই বিষয়টাও গেল। আচ্ছা, এরপর যা না জানলে নয়। মূলধন হলো সঞ্চয়ের ফল। মূলধনের তুলনামূলক গতিশীল, মানে মূলধন অবশ্যই গতিশীল এবং উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে সংগঠন। সংগঠন উৎপাদনের ঝুঁকি বহন করে। উৎপাদনের সক্রিয় উপাদান শ্রম। তাহলে উৎপাদনের সক্রিয় উপাদান আমরা কি বলতে পারি? শ্রম বলতে পারি। সক্রিয় মানে এটা জীবন্ত আর কি, এবং এটা কাজ করে যে সক্রিয় উপাদান। আচ্ছা, এরপরে দেখবো দেখো, মাত্রাগত উৎপাদন কত প্রকার? মাত্রাগত উৎপাদনমূলক উৎপাদনমূলক 3 প্রকার: ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির। আচ্ছা, এরপর দেখি যে মাত্রাগত 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 উৎপাদন 3 ধরনের হতে পারে। এরপর দীর্ঘকালীন ধারণা হলো মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনের আরেক নাম দীর্ঘকালীন ধারণা। মাত্রাগত উৎপাদনের আরেক নাম কি হবে? দীর্ঘকালীন ধারণা। এরপরে দীর্ঘমেয়াদী উৎপাদনের অপেক্ষক কিউ সমান এল এবং কে। দেখো, এটা একটু দেখি। আমরা জানি উৎপাদন উপকরণ। দেখো, এই যে কিউ, কিউ সমান, কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে একটু সুন্দর কালার হয়। দেখো, কিউ সমান ফাংশন কিসের উপর নির্ভর করে? দেখো, এটা এফ কিসের উপর নির্ভর করে? এল এ এন, ল্যান্ড ল্যান্ড কি তোমার ভূমি। এরপর এরপর কি লেবার, শ্রম। এরপর তোমার ক্যাপিটাল, যেটাকে আমরা বলতে পারি কি? মূলধন। এরপর সংগঠন। এখন সংগঠনকে ও দিয়ে প্রকাশ করা হয়। সংগঠনকে কি দিয়ে? ও দিয়ে প্রকাশ করা হয়। এখন ভূমি এবং সংগঠন সবসময় স্থির। ভূমি এবং সবসময় যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন করতে গেলে দুইটা জিনিস লাগবে। তার মানে দুইটা কম বেশি করা যাবে। তার মানে কিউ সমান আমরা লিখতে পারি ফাংশন
এদিকে থাকবে হচ্ছে এল, এদিকে থাকবে কে। এখন সারা জীবনের জন্য দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যেখানে স্থির এবং পরিবর্তনশীল উভয় উপকরণ বিবেচনা করা হয় না, সব সময় পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। তার মানে স্বল্পকাল হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল উভয় উপকরণ বিবেচনা করা হয়, আর দীর্ঘকালে শুধুমাত্র তোমার হচ্ছে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। এখন দেখো দেখো এখানে দুইটা উপকরণ, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কি কে। এখন এই দুইটার কোনোটার উপরে যদি বার থাকে তাকে আমরা বলবো স্থির উপকরণ, আর যেটার উপরে বার থাকবে না তাকে বলবো আমরা পরিবর্তনশীল। এখন দীর্ঘকালে উভয় উপকরণ পরিবর্তনশীল, তাহলে কোনোটার উপরে বার থাকবে না। আবার স্বল্পকালে একটা পরিবর্তনশীল আর একটা স্থির থাকে, তার মানে স্থির এবং পরিবর্তনশীল উভয় বিবেচনা করা হয়। তাহলে আমি যদি এখানে লিখি যে কিউ সমান এল এবং কে দিলাম আর কি, এখানে ফাংশন দিতে পারি যে এল এবং কে, তাহলে কোনোটার উপর অবশ্যই বার থাকবে, তাহলে বার থাকা মানে স্বল্পকালীন, আর দুইটার মধ্যে একটা তো বার না থাকা মানে হচ্ছে দীর্ঘকালীন। আচ্ছা গেল এই বিষয়টা গেল। চলে আসি এরপরে আলোচনাতে। দেখো এরপর হচ্ছে মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন তখন কি হয়, মানে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। মোট উৎপাদন মানে হচ্ছে টিপি, এই দেখো টিপি যখন ক্রমবর্ধমান, প্রথমে 10, এরপরে 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20 না হয়ে 22, এরপরে মনে করো ধরে নিলাম হচ্ছে 34, এভাবে বৃদ্ধি পাচ্ছে, তখন এমপি, এমপিও কী পাবে, বৃদ্ধি পাবে। প্রথমে 10, এরপরে 12, এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কী পাবে, বৃদ্ধি পাবে। তাহলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন কী পায়, বৃদ্ধি পায়। আচ্ছা এরপরে যা না জানলে নয়, মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদন স্থির হারে বাড়লে প্রান্তিক উৎপাদন স্থির থাকে। দেখো মোট উৎপাদন স্থির থাকলে প্রান্তিক উৎপাদন স্থির থাকে। এই এই ব্যাখ্যাগুলো যদি তোমার জানা থাকে এবং তুমি যদি প্রতিটা ব্যাখ্যা বুঝে বুঝে অ্যান্সার করো, জীবনে কখনো খারাপ করবো না, পরীক্ষায় সর্বোচ্চ ভালো করবা, এটা তোমার সামনে বলে দিলাম। আচ্ছা এরপরে যাই, ভয় পেও না, মারবো না তো। আচ্ছা এরপর হচ্ছে 6 নাম্বার, দীর্ঘকালে গড় ব্যয়রেখার আকৃতি কেমন হয়। দীর্ঘকালে গড় ব্যয়রেখার আকৃতি কেমন হয়, দেখো আমরা জানি হচ্ছে এই গড় ব্যয় মানে হচ্ছে এসি, এই এসি গড় ব্যয় অ্যাভারেজ কস্ট। আচ্ছা এটা হচ্ছে লম্বক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ। আমরা জানি হচ্ছে দেখো এই অ্যাসি রেখা হচ্ছে এই আকৃতির হয়, এটা হচ্ছে অ্যাসি রেখা মানে ইউ আকৃতির হয়। এখন দীর্ঘকালে যেহেতু বলেছে এটা একটু প্রসারিত হয়, আর একটু এভাবে হয়, এইটা হচ্ছে অ্যাসি দীর্ঘকালে, এটা হচ্ছে দীর্ঘকাল, এই দেখো এটা হচ্ছে দীর্ঘকাল, এটা হচ্ছে দীর্ঘকালে, আর এটা হচ্ছে স্বল্পকালে। এখন কথা হচ্ছে এখানে তো একটা অ্যান্সার কি আছে, শূন্য হয়, একটাও তো না এখানে। আচ্ছা এখানে আমি একটা অপশান চেঞ্জ করি, এটা হচ্ছে শূন্য না, এটা শূন্যকে কেটে দিয়ে আমি এখানে দিই যে প্রসারিত ইউ আকৃতির, প্রসারিত প্রসারিত ইউ আকৃতির, প্রসারিত ইউ আকৃতির, প্রসারিত কি হবে, ইউ আকৃতির। তাহলে প্রসারিত কি আকৃতির হবে, ইউ আকৃতির হবে। তাহলে দীর্ঘকালে গড় ব্যয়রেখার আকৃতি কেমন হবে, প্রসারিত ইউ আকৃতির। মানে এইটা বেশি প্রসারিত না, দেখো এটা কম প্রসারিত, কিন্তু এটা অনেক বেশি প্রসারিত, এইটা হচ্ছে দীর্ঘকালের গড় ব্যয় রেখা। আচ্ছা এরপরে যাই হচ্ছে যা না জানলে নয়, দীর্ঘকালে গড় ব্যয় রেখা, এই দেখো রেখা বানান ভুল করছে আমাদের অপারেটর, রেখার আকৃতি প্রসারিত ইউ আকৃতির। স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি হচ্ছে ইউ আকৃতির, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রসারিত ইউ, একই কথা। মানে একটা হচ্ছে যে লাও সেই কদুবাজি, একটু শুনো না, এটা মনে করো ইউ, আর প্রসারিত ইউ মানে এটা একটু এইভাবে আসবে, এটা হচ্ছে যে কি তাও ইউ আকৃতির না, একই তো, মানে এটা হচ্ছে অ্যাসি, এটাও অ্যাসি, কিন্তু এটা হচ্ছে দীর্ঘকাল, এটা হচ্ছে স্বল্পকাল। আচ্ছা স্বল্পকালে গড় স্থির ব্যয়, এগুলো কিন্তু আমাদের পেড ব্যাচের অফলাইন এবং অনলাইন আমরা কিন্তু আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই। স্বল্পকালে গড় স্থির ব্যয়, গড় স্থির ব্যয় রেখা সমপরাবৃত্তাকার। আচ্ছা কোনো জায়গায় আসলে আলোচনা করব এই জিনিসটা কি, সমপরাবৃত্তাকার কি জিনিসটা কি। স্বল্পকালে স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল, হ্যাঁ অবশ্যই স্থির ব্যয় যেহেতু সবসময় স্থির থাকে, দেখো এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ, তাহলে স্থির ব্যয় সব সময় ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে এফসি মানে ফিক্সড কস্ট, এটা হচ্ছে কি এফসি ফিক্সড কস্ট। আর মূল বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী, ওমা তুমি কেন উঠে যাচ্ছ, তোমাকে তো তুলি নেই, মূল বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী এটা হচ্ছে ভিসি ভেরিয়েবল কস্ট। আবার এই যে এই বিন্দু থেকে ঊর্ধ্বগামী এটা হচ্ছে টিসি, এটা কি সি টিসি, মানে এভাবে রেখাগুলো আসে আর কি। আচ্ছা এরপরে হচ্ছে তোমরা যদি যেই বিষয়টা তোমাদেরকে বলা, তোমরা যদি চাও যে এইরকম প্রতিটা এমসিকিউ ধরে ধরে ব্যাখ্যা করার আলোচনা সমৃদ্ধ চাও, তাহলে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমরা চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে
আলী প্লাজা 2 তৃতীয় তলায় পড়িয়ে থাকি। আর আমার নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজ আমি তোমাকে পুরো ডিটেলস দিয়ে দিব। আমার নাম্বারটি হচ্ছে 01875556258। আর যারা অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা না, তোমাদের জন্য রয়েছে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ, এবং আমাদের অনলাইন ব্যাচেও তুমি কি করতে পারবা, যুক্ত হতে পারবা। আমাদের অনলাইন ব্যাচেও তুমি নিয়মিত ক্লাস করে যুক্ত হতে পারবা, এবং এক্ষেত্রে প্রতিটি তথ্য আমরা তোমাদেরকে একদম সুনিপুণভাবে তোমাদের সামনে আলোচনা করব, যে এই বিষয়গুলোর মাধ্যমে তুমি পরিপূর্ণ ধারণা পাবা। হয় অনলাইন না হয় অফলাইন, যেটাতেই তুমি অংশগ্রহণ করার সুযোগ পাও সেটাতে আমরা সর্বোচ্চ ডেডিকেশন দেবো ইনশাল্লাহ। এবং এটা আমাদের প্রতিটা অধ্যায় লেকচার শিট সমৃদ্ধ, মডেল টেস্ট এবং অধ্যায় ভিত্তিক তোমাদের মডেল টেস্ট থাকে, এবং খুবই সমৃদ্ধ, যে তুমি যদি আমাদের কোয়েশ্চেনগুলো দেখো। সো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।